জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান, সাথে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে আসবার জন্য। বিএনপিকে দিয়েই শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের এই পর্বের আলোচনা। আমিও ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতেই চাই। আপনাদের দলের নেতৃত্ব দিবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যতদূর শুনেছি। সাথে আর কে কে যাচ্ছেন আপনি জানেন কিনা সেটা একটু বলবেন। সাথে সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আপনাদের অবহিত করা হবে উপদেষ্টাদের পক্ষ থেকে। আবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও পরামর্শ চাইবে তারা। তো আপনারা কি পরামর্শ ঠিক এই মুহূর্তে, 2 মাস হতে চললো সরকারের, নানান ধরনের আলোচনা সমালোচনা আছে, আপনারা গিয়ে সরকারকে কি পরামর্শ দেবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গিয়ে কি পরামর্শ দেবো সেটা যদি আমি আজকেই বলে ফেলি তাহলে আসলে শনিবার পর্যন্ত আর থাকলোটা কি। আমাদেরকে আমরা একটু অপেক্ষা করি, দেখি কি হয়। তবে এই আলোচনাটিকে নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাই এই কারণেই যে নানান রকম সংস্কারের প্রস্তাব কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এই সংস্কারের দাবিটা কেবল যে রাজনৈতিক দলগুলোর তরফে বা রাজনৈতিক কর্মীদের তরফ থেকে এসছে, নট নেসেসারিলি এটা বাংলাদেশের আপামর জনসাধারণের একটি দাবি। আমাদের সংবিধান সংস্কারের কথা এসছে, সংবিধান পুনর্লেখন হবে না সংস্কার হবে সেটা নিয়ে ডিবেট চলছে। আমাদের অর্থনীতির অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, সেটা সংস্কারের বিষয় আছে এবং সর্বোপরি আমাদের রাজনীতি মেরামতের কথা আসছে, রাষ্ট্র মেরামতের কথা আসছে এবং এই কথাগুলো হঠাৎ করে এই জুলাই মাসেই শোনা যাচ্ছে ব্যাপারটা তেমন নয়। আপনারা যদি আরেকটু পেছনে তাকান আপনারা দেখবেন যে 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল তখনও কিন্তু রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত এই শব্দগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে পরিচিত হয়েছে। সুতরাং এই যে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান, যে অভ্যুত্থানে 1000-এর উপর মানুষ তাদের প্রাণ হারিয়েছে, পুলিশের গুলিতে, আওয়ামী লীগের কর্মীদের গুলিতে বিভৎসভাবে মানুষকে মারা হয়েছে পাখির মতন গুলি করে। বিশেষ করে আবু সাইদের ঘটনা, মুগ্ধর ঘটনা আমরা তো কেউ ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি আমাদের 22,000 থেকে 25,000 মানুষ এখনো হাসপাতালের বিছানায় নানানভাবে আহত। আমরা ভুলে যাইনি আমাদের কয়েক হাজার মানুষ তাদের চোখ হারিয়েছেন অথবা পার্শিয়ালি তারা ব্লাইন্ড হয়ে গেছেন। সুতরাং এই এত আত্মত্যাগ এবং সেই সঙ্গে যদি আপনি 16 বছরের পলিটিক্যাল পার্টিগুলোর আত্মত্যাগের কথা চিন্তা করেন আপনি দেখবেন যে মূল্যটা অনেক বেশি। সুতরাং এই মূল্য দিয়ে যেই সরকারটিকে গঠন করা হয়েছে সেই সরকারটির কাছে প্রত্যাশা এবং আশাও অনেক বেশি। আমরা আশা করব রাজনৈতিক দল হিসেবে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হবে ডেফিনেটলি। আমাদের রাজনৈতিক দলগুলোরও কিছু মতামত আছে। আপনি দেখেছেন আমরা 31 দফা সেই কয়েক বছর আগেই ঘোষণা করেছি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কোন কোন সংস্কার এই সরকার করবে, কোন কোন সংস্কার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের হাতে দিলে ভালো হয়, এই নানান আলোচনা হবে। এবং আমি জানি না, বাট আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের প্রসঙ্গও হয়তো আসতে পারে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচন নিয়ে 2 ধরনের কথা আমরা সরকারের কাছ থেকে শুনেছি। আমরা সেনাপ্রধান, আমরা তো সরকারের অংশই বলতে পারি তাই না, আমাদের সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। আবার একই ইন্টারভিউ, রয়টার্সের দেওয়া ইন্টারভিউতে আবার আরেক জায়গায় তিনি বলছেন সংস্কারের পর 18 মাস। এটা নিয়ে এক ধরনের বাহাস তৈরি হচ্ছিল। তখন আমরা দেখলাম যে প্রেস সেক্রেটারি যিনি তিনি পরিষ্কার করলেন যে না, এটা আসলে সংস্কারের পর, এবং সংস্কার পর 18 মাসও বললেন না, বললেন 6, 12, 18 যেটাই হয়তো সময় বলবে। এই জায়গাগুলোতে না আমার মনে হয় ট্রান্সপারেন্সি থাকলে ভালো হয় দুই তরফেরই। ধরেন আপনি অনেক কিছু বলছেন না, আমি আমার মতন করে সেটা ব্যাখ্যা করে নিচ্ছি, বা আমি অনেক কিছু বলছি না, আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন। এটা না
এই সরকারটির সঙ্গে রাজনৈতিক দলগুলো এবং দেশের আপামর জনসাধারণের সম্পর্ক যতটা স্বচ্ছ হবে ততটাই দেশের জন্য মঙ্গলজনক। এবং এই বাংলাদেশে কেউ কারো প্রতিপক্ষ নই। আমরা বিএনপি যারা করি দলটি, আমরা কিন্তু অন্য কোনো দলের প্রতিপক্ষ নই। আমরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই থাকবে ভোটের মাঠে, কিন্তু প্রতিপক্ষ বলতে যা বোঝায় আমরা কেউ নই। আমরা সকলেই আসলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। জি নিশ্চয়ই ডাক্তার জাহিদুর রহমান, আমরা সকলেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, ব্যারিস্টার রুমিন ফারহানা যেমনটা বললেন। কিন্তু আপনি বলেছেন দেশের ভয়াবহ বিপদ হতে পারে, সে নিয়ে সতর্কতাও দিয়েছেন আপনি আপনার ব্লগে, রেফারেন্স দিয়েছেন ব্লুমবার্গের একটি রিপোর্টকে। কোন বিপদের আশঙ্কা করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ যখন জোর করে ক্ষমতায় থাকছে তাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা দেখেছি। এটা ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গার জন্যই। এটাকে এভাবে বলে স্ট্র্যাটেজির ভাষায় বা সিকিউরিটির ভাষায় লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি। কোনো জায়গায় আপনি সফট ফর্মে আপনি কিছু জিনিস ঝামেলা রাখলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ইসলামিক জঙ্গিবাদ রাখলেন, সেটাকে নিজেই মাঝে মাঝে অ্যাটাক করলাম। আমরা দেখবো মাঝে মাঝে হঠাৎ করে নিউজ দেখতাম র্যাব একটা বাড়ি ঘিরে রেখেছে, সেখানে অ্যাকশন করছে এবং সেখান থেকে জঙ্গি পাওয়া গেছে। আবার এটা যে নাটক ছিল, একজন এক্স আইজি তার বইতে লিখেছেন, শেখ হাসিনা তাকে বকা দিচ্ছেন, তুমি আমার বাড়ির পাশেই নাটকটা না করলেও পারতে, মিস্টার শহীদুল হক। আচ্ছা, তো নাটক ছিল, এই নাটকগুলো তারা করতেন। সব লোকজনকে বসিয়ে উনি জানেনও না কি লিখতে হবে বইতে। যাই হোক, তো আপনি দেখানোর চেষ্টা কি ছিল যে দেশে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে জঙ্গিবাদ, তারপরে ইসলামী মৌলবাদ, এগুলো এমন মাথা চাড়া দেবে যে এই দেশটা পুরো জিহাদিস্টদের হাতে চলে যাবে। এতে দুটো লাভ, দেশের মধ্যেও সবাই তো মনে করেন না যে দেশে এই ধরনের শাসন কায়েম হওয়া দরকার। তারা তখন বিশেষ করে আমি যাদের সোশ্যাল ক্যাপিটাল বেশি, এডুকেটেড মিডল ক্লাসদের একটা বড় অংশ ভয় পেয়ে যায়। ঠিক আছে বাবা, তুমি থাকো, যেমন ইচ্ছা তেমনি থাকো, আমার ওটা না আসলেই চলে। এটার আবার গ্লোবাল অডিয়েন্স আছে এবং এই ন্যারেটিভটা ইন্ডিয়া ট্রাইড ইটস বেস্ট টু সেল। আমেরিকা যখনই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করেছে, আমরা ইন্ডিয়ান লোকজন, তাদের থিঙ্ক ট্যাঙ্কের লোকজনের ন্যারেটিভ কি ছিল? তারা অস্বীকার করছে না শেখ হাসিনা ডিকটেটর, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে অস্বীকার করছে না, করাপশন আছে অস্বীকার করছে না, কিন্তু বলছে ওকে যে সরানোর সাথে সাথে এই দেশটা এরকম এক্সট্রিমিস্ট একটা দেশে পরিণত হবে। ইনফ্যাক্ট ব্লুমবার্গের রিপোর্টে এই কেওসের মধ্যে ইসলামিস্ট এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে। আমি ব্লুমবার্গের রিপোর্টটাকে সিরিয়াসলি নিতে চাই এবং আমি একই সাথে যোগ করতে চাই, ভারতের, আমরা রিপাবলিক টিভির কথা বলছেন, এক ভদ্রলোক খুব নাচানাচি করে কথা বলেন, আমরা ওটাকে যদি সরিয়েও রাখি মেইন স্ট্রিম, যেমন ধরুন ইন্ডিয়া টুডে কয়েকদিন আগে তাদের একটা ডিসকাশন করেছে আমাদের পূজায় সংকট নিয়ে, একেবারে পেটি ইস্যুস। যেমন ধরুন 5 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে পূজা করতে হলে মন্দিরে। আচ্ছা, আমরা কি একটা চিঠি পাঠাতে পারি না সব মসজিদে, 5 কোটি টাকা না দিলে নামাজ পড়া যাবে না? পারি। ভারতে এটা কেউ পাঠিয়ে দিল, ইটস ভেরি ইজি, এটা কোনো ইস্যু না, কিন্তু তারা এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে। দু একটা জায়গায় প্রবলেমস হয়েছে, উত্তরায় পূজা করতে দেয়া নিয়ে, আমাদের মাজারের উপরে হামলা হয়েছে। এরা এগুলো নিয়ে মানে কয়েকজনকে আমি পাত্তা দিই না। আমাদের এখানে কিছু হাই কমিশন আছে, ভিনা সিক্রি, ওই আমি যে টক শোটার কথা বলছিলাম, আরও 3 জন আছে, পিনাক রঞ্জন, পঙ্কজ শরণ এবং রিভা দাস গাঙ্গুলি। আমি বিশ্বাস করি দে আর পেইড পিপল আওয়ামী লীগের, কিন্তু আদার মানুষজন, আমি ওই যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের ন্যারেটিভটা এখন কি, ওখানে ইন্ডিয়ার একজন বিখ্যাত সিকিউরিটি এক্সপার্ট ব্রহ্মচেলানি ছিলেন, উনিও দেখলাম এই ন্যারেটিভ, এবং ব্লুমবার্গেও সেটা রিফ্লেকশন দেখছি। এবং আমি যোগ করতে চাই, ব্লিংকেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে যখন কথা বলেছেন, তার স্টেটমেন্টে, অফিসিয়াল স্টেটমেন্টের শেষ দুটো শব্দ কিন্তু মাইনরিটি রাইট নিয়ে বলা হয়েছে। তাহলে এবার আমরা যদি সব যোগ করি, মাঠে এখন আবার নতুন করে খেলাফত কায়েম করব, এবং খেলাফত কায়েমের চাইতেও জরুরি কথা, আমি এটা আরেকটু খোলাখুলি বলে ফেলতে চাই, কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছে, কলেমা লেখা কালো পতাকা। এটার ধর্মীয় ভিত্তি কতটুকু কি আছে এটা ডিবেট আছে, এটা ধর্মগুরু যারা আছেন তারা করুন, কিন্তু গ্লোবালি এই পতাকাটা আইএস এবং আল কায়েদার পতাকা হিসাবে স্বীকৃত। সেই পতাকা যখন বাংলাদেশের মাটিতে দেখা যায়, আমি সিরিয়াসলি বিশ্বাস করি এগুলো সাথে আওয়ামী লীগ জড়িত, এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া জড়িত। তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা ট্র্যাকশন তৈরি হয়, ট্র্যাকশন তৈরি হবে তো। এখন আপনি কালো পতাকা নিয়ে, শুধু বড়টা না, ছোট ছোট পতাকা নিয়ে মিছিল হয়েছে। সো বাংলাদেশে এখন আল কায়েদার ঘাঁটি হয়ে উঠছে, বাংলাদেশ এখন আইএসের ঘাঁটি হয়ে উঠছে, এই ন্যারেটিভটা ট্র্যাকশন পাবে এবং গ্লোবাল মিডিয়া বসে আছে। এবং সেটা যদি হয়, আমরা যে রিফর্ম চাইছি, আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন চাইছি, এগুলো কিছুই আসলে হবে না। এটাই মহা বিপদের জায়গা, এবং আমরা বুঝে না বুঝে আমরা এগুলোর ফাঁদে পা দিচ্ছি, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, ফর সাম মান্থস।
এই সরকার স্টেবল হওয়ার আগ পর্যন্ত এগুলো থেকে দূরে থাকা উচিত বলে হাতে পা না দেওয়ার জন্য আপনি আহ্বান করছেন, বিপদের একটা আশঙ্কা আপনি দেখতে পাচ্ছেন। ডক্টর রেজাউল করিম, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন বিভক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। সেই বিবৃতিতে বলা হচ্ছে, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। 15.5 বছরের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের অবসানের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের যে সংস্কারের দাবি উঠেছে তা বাস্তবায়নে অভ্যুত্থানের সব পক্ষ, সব অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। কিন্তু সফল অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মধ্যেই নানা বিভাজন বিভক্তির চর্চা শুরু হয়েছে। কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখা যাচ্ছে। বিদ্বেষমূলক, হিংসাত্মক বক্তব্য ছড়ানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং তাদের গৃহীত সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, যারা ঐক্য বিনষ্ট করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, অসহিষ্ণু, হিংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে উঠছে, তাদের চিহ্নিত করতে হবে। এই দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। গণতন্ত্র মঞ্চের মতো এই বিভাজন আপনাদের, এই বিভাজন, ঘৃণা, হিংসা আপনাদের চোখে পড়ছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী এবং যমুনা টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে, সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই বলবো যে আমাদের ভারতীয় উপমহাদেশের যেই 200 বছরের এখানে ব্রিটিশদের যেই শাসন এখানে ছিল, এটার মূল থিওরিটা ছিল ডিভাইডেড অ্যান্ড রুল। এর ভিত্তিতেই তারা কিন্তু এখানে শাসন করেছে। আপনি জানেন যে দে few percent people come from ব্রিটিশ, তারা এসেছিলেন, কিন্তু তারা এখানে যখন মানুষের এই বিভাজনের রেখাটা তারা বুঝতে পেরেছে যে তাদেরকে আলাদা করে এখানে লম্বা সময় শাসন করা সম্ভব, পরবর্তীতেই আপনারা সেই হিস্ট্রি জানেন যে তারা এখানে এসেছিলেন এবং তারা বিজনেসের নামে এসেছিলেন, পরবর্তীতে এটা শাসন করেছে। আমরা যদি বিগত এই ফ্যাসিস্টবাদ সরকারের কথা আমরা যদি বলি, তাদের যেই 17 বছরের শাসন আমি বলবো, এই 17 বছরের শাসনের মধ্যেও কিন্তু একটা এজেন্ডাকেই তারা অন্যভাবে তারা তুলে ধরেছে। সেই সূত্রটাই সেটি হচ্ছে, তারা রাজনৈতিক দল, ধর্ম, অন্যান্য সবাইকে আলাদা করেই কিন্তু এখানে শাসনের পদ্ধতিটা করেছে। এবং সেই দিক থেকে যদি আমরা ধরি, তাহলে সবার আগেই তারা কিন্তু এখানে আমাদের যে কাজটি করেছে সেটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে বিডিআর বিদ্রোহের নামে। এরপরে আলেমুল আমাদের উপরে শাপলা সত্তরের নামে এখানে গণহত্যা চালানো হয়েছে, জেনোসাইড করেছে। এবং আমাদের নেতৃবৃন্দকে তারা যুদ্ধাপরাধের বিচারের নামে তারা এখানে হত্যা করেছে, যেটা নিয়ে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ডিবেট আছে। এবং সর্বশেষ যে ব্রিটিশ আদালত সেটাকে রায় দিয়েছে এবং তারা বলেছে এটা একটি ফ্যাব্রিকেট বিচার ছিল এবং এটা তাদের মন্তব্য তারা পেশ করেছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের শহীদদের ত্যাগের মাধ্যমে এখানে 1581 বলা হচ্ছে, আসলে এটা আমরা যারা মাঠে ময়দানে দেখেছি, এটা আসলে আরও অনেক বেশি বেরিয়ে আসবে। এই যে হাজার হাজার শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি গভীর, এবং 31,420 জন এ পর্যন্ত আহতের কথা আমরা পাচ্ছি, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা সমবেদনা, আমরা তাদেরকে স্যালিউট জানাই, তারা জাতীয় বীর। এই রক্তের উপরে দাঁড়িয়ে আসলে আমাদের কারো পক্ষ থেকেই এই প্রতিহিংসা, বিভাজন এগুলো কোনোভাবেই ছড়ানো উচিত নয়। আপনি ভালো করে পত্রপত্রিকার মাধ্যমেও দেখেছেন, 5 আগস্টের পরেই কিন্তু আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বঙ্গভবন থেকে বের হওয়ার পরেই কিন্তু জাতিকে যে বার্তাটি তিনি দিয়েছিলেন সেটি হচ্ছে বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধভাবে আমাদের 3টি প্রায়োরিটি ওয়ার্ক তিনি বলেছিলেন। নাম্বার 1 হচ্ছে যে যাদের ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশ অথবা নতুন স্বাধীনতা, নয়া বিপ্লব, গণ অভ্যুত্থান, হোয়াটএভার আমরা যা বলি, এটা আমরা পেয়েছি, এটাকে এগিয়ে নেবার জন্য শহীদদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয়েছে 2 লাখ টাকা শহীদের প্রত্যেকের জন্য। আমরা ইতিমধ্যে অনেকের কাছে আলহামদুলিল্লাহ সেটি পৌঁছাতে পেরেছি, আহতদের পাশে দাঁড়ানোর জন্য। দ্বিতীয় ছিল যে পুলিশের অপকর্মের কারণে থানাগুলো কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমরা এই থানা থেকেই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন, নিগৃহীতের শিকার আমরা বিরোধী দলে যারা ছিলাম, বিরোধী পক্ষে ছিলাম, মত ছিল, প্রত্যেকের বিরুদ্ধে তারা অ্যাপ্লাই করেছে। সেই ক্ষেত্রে তারা সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থাৎ
ক্যাটেগরিক্যালি সবার উপরেই তারা অপারেশন চালিয়েছে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। এরপরে আমাদের অবস্থানটা ছিল এখানে একটা ট্রাম্প কার্ড ইস্যু হয়, অলওয়েজ ইউজ হয়, এবং সেটার একটা অংশ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে হিন্দু। আমরা সেই ব্যাপারেও কিন্তু মন্দির পাহারা দেওয়ার ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আমাদের বিএনপি অন্যান্য রাজনৈতিক দল আমরা সেটি কাজটা করেছি। সুতরাং আমরা মনে করি আমরা ক্যাটেগরিক্যালি আসলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে আমাদের বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এটা কিন্তু আসলে একটা প্ল্যাটফর্ম ছিল। এটা সব জায়গা থেকে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই এখানে আছেন, সব দলের লোকের এখানে কন্ট্রিবিউশন ছিল। এবং যদি আপনি বলেন যে এই দলের স্যাক্রিফাইস, তাহলে শিশু থেকে শুরু করে 90 বছর সবাই ছিল। সুতরাং এখানে হিন্দু মারা গিয়েছে, সবাই ছিল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে সবার স্যাক্রিফাইসের ভিত্তিতে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, কারো পক্ষ থেকেই সেই বিভাজন অথবা বিভেদ অথবা প্রতিহিংসা অথবা এমন কোনো কথাবার্তা বলা উচিত নয় যেটি আসলে আমাদের ঐক্যকে বিভক্ত করে ওই ডিভাইড অ্যান্ড রোলের ভিত্তির ভিতর দিয়ে আবার ফ্যাসিবাদ এখানে নতুন করে আসতে চায়। তাদের যে প্রচেষ্টা এটা যেন তারা না পারে, আমি মনে করি সবাইকে সে ব্যাপারে ভূমিকা রাখা উচিত। এবং আমার দলের পক্ষ থেকেই আমাদের আমিরে জামাত তিনি সেই কাজটি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এবং আমি মনে করি আমাদের সবাইকে সেই ভূমিকাটা রাখা উচিত। কোনো বিভেদের ফাঁদে পা দেওয়া উচিত নয় বলে আপনি মনে করেন। হাসনাত আবদুল্লাহ, লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান? প্রশ্ন এটা না, প্রশ্ন যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে ত্রাণের টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন, অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন। কেন ব্যাংকে টাকা রাখা হলো, এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন, সেসব অনেকে বলার চেষ্টা করেছে। আরও এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমার চেয়ে বেশিই দেখেছেন হয়তো। তো এখন তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন, এখন কি যারা নানাভাবে আপনাদেরকে প্রশ্নবাণে মন্তব্যবাণে জর্জরিত করতো তাদের প্রশ্নবাণ মন্তব্যবাণ একটু কমেছে কিনা? দেখেন, প্রশ্ন যারা করছে, প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে, অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইললজিক তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে। আপনি দেখেন ত্রাণের যে বিষয়টি হয়েছে, আমরা এখানে দেখেছি যারা টক শোতে অনেক ভালো কথা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন, এবং যারা আমাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে, তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি, সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে। যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি। আমরা স্পষ্ট বারবার করেছি, আমরা দেখেন মনে হয় না কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে 6টা থেকে 8টা পর্যন্ত কয় টাকা উঠেছে, 8টা থেকে 10টা পর্যন্ত কয় টাকা উঠেছে। একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত, আমরা যদি টাকা যদি কোনো ধরনের তসরুফ করতেই হতো, তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম, এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল। আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি। আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষ প্রতিনিয়ত ব্যাপারটি দেখছে, এবং আমাদের ইউনিটির একটা আমাদের ন্যাশনাল ইউনিটির ক্রাইসিস মোমেন্টের ন্যাশনাল ইউনিটির একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে, সেই জায়গায় 20 কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা 11 কোটি টাকা মেরে দিব, এই বিষয়টি যেমন এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। যেমন ত্রাণের বিষয়ে বলা হয়েছিল যে আমি ত্রাণের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি, বরং এই ছবিটি ছিল 2020 সালের। 2020 সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে একদম টাকা পয়সা নাই, গরিব মানুষ, একদম একটা টি শার্ট পরে হয়। তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি অবস্থান রয়েছে, এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে, আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে। আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে, এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণ ইনকাম প্রয়োজন, এবং একটা ফ্যামিলি চালানো, নিজে বিজনেস করা, যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণ ইনকাম প্রয়োজন, সেই পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি। এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ত্রাণের টাকা আমি ব্যাংকে কেন রাখবো।
আমাদের টোটাল হচ্ছে ত্রাণ 11,61,00,000 টাকার মতো হচ্ছে আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে। এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো, আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাহিদের কাছে? এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন উঠতো ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য। এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি, যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের 3টি পর্যায় থাকে, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম, সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যেত সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম, আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই, সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে, ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা। সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র 20 দিন সময় লেগেছে, একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে 8 কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি, আর 1,91,00,000 টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। সেখানে 1 টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব। দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই, শুধুমাত্র এমন না যে আমাদের 5ই আগস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কিন্তু 5ই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে। যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী লীগের একটা পেইড একটা আন্দোলন, যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু এবং সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহলও কিন্তু ফুয়েল করেছে। এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেইল ছাড়া, কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে 5ই আগস্টের পরে শুরু হয়েছে, এটি 5ই আগস্টের পূর্বে ছিল। এখন আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি, মোরালি, ইথিক্যালি আমরা করাপ্টেড এবং আমাদের মধ্যে একটা, কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছি, ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারা যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছি, এই কারণে যারা এখন আবার বর্তমানে ক্ষমতায় এসছে বা ক্ষমতার সংস্পর্শে রয়েছে আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না। এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের কাজের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা আশা করব বস্তুনিষ্ঠ এবং নির্মোহ ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয় এবং আমরা রাষ্ট্র গঠনের যেই কাজটি আমরা ভলেন্টারিলি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। খুব স্বাভাবিক হাসনাত আব্দুল্লাহ, কোনো ঘৃণা, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে কখনোই এই রাষ্ট্র গঠন করা বা রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। যেটা ডাক্তার জাহেদ বলছিলেন, আপনারা যেহেতু ছাত্রদের সাথে খুব ভালো কানেক্টেড, ডাক্তার জাহেদ কালো পতাকা মিছিলের কথা বলছেন, এগুলো আসলে কারা কেন করছে আপনার কোনো আইডিয়া আছে? দেখেন আমরা যখন আন্দোলন বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক, আমি প্রত্যেকদিন ফেস করি টিএসসিতে আমার হলে বা আমি যখন রাস্তায় চলাফেরা করি বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে আমরা গত 16 বছর দেখি নাই, তারা বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের কাছে দাবি নিয়ে আসে। এখন দেখেন এই যে কালো পতাকা যেখানে হচ্ছে কালিমা লেখা, তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে এবং আমরা জানি যে কিছু কিছু সংগঠন তারা আইনগতভাবে নিষিদ্ধও রয়েছে। এখন তারা ভাবছে যেহেতু আমরা এতদিন পর্যন্ত কথা বলতে পারিনি সুতরাং আমাদেরকে এখন কথা বলতে দিতে হবে এবং 16 বছরে আমরা যে আন্দোলনটি মানে আমরা যেহেতু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরও হচ্ছে স্টেক রয়েছে সুতরাং আমাদেরকে কথা বলতে দিতে হবে। এখন সেই জায়গা থেকে মানে জাহিদ ভাই যেটি বলেছিলেন যে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে দেখানোর জন্য যেটা একটা ফান্ডামেন্টালিস্ট স্টেটের দিকে হচ্ছে প্রতিনিয়ত ধাবমান হচ্ছে, এটা এই যে একটা ডেমনস্ট্রেশন ক্রিয়েট করার জন্য সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে আওয়ামী পেট্রোনাইজেশন। কারণ আমি যদি ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়ান মিডিয়াতে এটাকে প্রেজেন্ট করতে পারি যে এই আন্দোলনটা বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট যারা হচ্ছে ধর্মীয় উগ্রবাদী যে গোষ্ঠীটি রয়েছে, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীরাই হচ্ছে এই আন্দোলনকে নিয়ন্ত্রিত করেছে,
তখনই হচ্ছে এই সরকারকে বিতর্কিত করা সহজ হবে। এবং আপনারা দেখেছেন যে গত 16 বছর ধরে যেভাবে পুঁজি করা হয়েছে যে এই গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে, এই গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী গভর্নমেন্ট হচ্ছে শিল্ড হিসাবে কাজ করছে, আওয়ামী গভর্নমেন্টকে যদি প্রতিষ্ঠিত করে রাখা যায় তবেই হচ্ছে এক্সট্রিমিজমকে হচ্ছে দমিয়ে রাখা যাবে। এখন এই ন্যারেটিভটাকে আবার রিএনাক্টমেন্ট করার জন্য, যেটাকে আমরা পুনর্মঞ্চায়ন করার জন্য তারা হচ্ছে কিন্তু আন্তর্জাতিকভাবে এই যে ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে। আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে ফেসিবাদ ব্যবস্থার যিনি কারিগর ছিলেন, শেখ হাসিনার পতন করেছে, উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে বা উনার যে সহচরগুলো ছিল ইন্ডিয়াতে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং আমরা দেখেছি সেখানে যে ইন্ডিয়ার সিকিউরিটি যেই ভাই আরও ভালো বলতে পারবেন, ইন্ডিয়ার সিকিউরিটি কাউন্সিলের যিনি উপদেষ্টা উনিই তাকে কিন্তু রিসিভ করেছেন। এখন এই যে ষড়যন্ত্রগুলো যেগুলো আগে ডোমেস্টিকভাবে হতো এগুলোই কিন্তু এখন আন্তর্জাতিকভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? রাজনীতির এই আলোচনা চলবে, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে আপনাদের মহাসচিব ফখরুল সাহেব বলেছেন ১/১১ মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, এবং তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আপনারা কিসের আশঙ্কা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, ডে 1 থেকে আমরা দেখেছি এই সরকারকে অস্থির করবার জন্য, এই সরকার যাতে স্টেবল হতে না পারে সেই জন্যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষজন কিন্তু পথে নামছে। আমরা কখনো তাদেরকে সংখ্যালঘু রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে আনসার রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে জুডিশিয়ারিতে পাচ্ছি, কখনো আমরা তাদেরকে পাচ্ছি অন্য কোনো পেশায়। সুতরাং প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেবল গভর্নমেন্ট যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো করবে, ডে টু ডে ওয়ার্কগুলো করবে, সেটুকু করবার সুযোগ পর্যন্ত এই সরকারকে দিতে রাজি নয়। আমি মনে করিয়ে দিতে চাই 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং উনি লিটারালি বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় না। নির্বাচনের 2 বছর আগে সংসদ থেকে বের হয়ে গিয়ে পলিটিক্যাল ডেমনস্ট্রেশন, রাস্তা বন্ধ করে উনি যাতা করেছেন। সুতরাং উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার ডিসাইপল যারা তারা তো সবাই রয়ে গেছে এবং তারা খুবই সক্রিয়, এবং তাদেরকে হয়তো প্রথম 2-3 দিন একটু ভ্যাবাচাকা খেয়েছে, নেত্রী পালিয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু তারা বা তাদের পুরনো শক্তি সামর্থ্য নিয়ে ফিরে এসছে। পুরনো শক্তি সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি প্রশাসনের দিকে তাকান, আপনি যদি পুলিশের দিকে তাকান, আপনি দেখবেন ওদেরই লোক। এবং এটা খুব অস্বাভাবিকও না, গত 15 বছর প্রত্যেকের ঠিকুজি কুলুজি মিলিয়ে একেবারে দাদার পরিচয় দেখে আওয়ামী লীগের ব্লাড না হলে কোনো জায়গায় নেওয়া হয়নি। সুতরাং এখন আপনি তাদেরকে চারপাশে দেখবেন, প্রশাসন বা পুলিশ এটা তাদেরই লোক। সে কারণে এই দীর্ঘ সময় আমরা দেখেছি পুলিশ খুবই ইনঅ্যাক্টিভ, যে কারণে আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিতে বাধ্য হয়েছে এই সরকার। এবং এগুলো এই সরকারকে, কিছুক্ষণ আগেই ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছিলেন, তিনি তার ব্লগেও এই কথাই বলেছেন যে এই সরকারকে একেবারে পরিকল্পিতভাবে ব্যর্থ দেখানোর, এই সরকারকে পরিকল্পিতভাবে ইসলামিস্টদের একটা উর্বর ক্ষেত্র দেখানোর এবং দিন শেষে বাংলাদেশ খুবই অনিরাপদ এবং অস্থির আছে দেখানোর একটি প্রচেষ্টা শুধু যে দেশের মাটিতে হচ্ছে তা নয়, পার্শ্ববর্তী একটি দেশও কিন্তু এই একই কাজে সহযোগিতা করছে। না হলে আপনি বলেন মাদারীপুরে একটা মন্দিরে কেন ভারতীয় একজন নাগরিককে পাওয়া যাবে যিনি মন্দিরে আগুন দেওয়ার বা মন্দিরে ভাঙচুরের চেষ্টা করছেন? সামনেই আমাদের দুর্গাপূজা, সেটা নিয়েও আমি অনেকের মধ্যে নানান রকম আশঙ্কা দেখি, এবং কেউ কেউ খুবই লজিক্যালি বলেন যে এই দুর্গাপূজায় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় তাহলে এই কথা খুব ভালোভাবেই মাঠে আরেকবার আনা যাবে যে বাংলাদেশে মোটামুটি একটা ইসলামিক শাসন কায়েম হয়ে গেছে। সে কারণে আমি আমার ভাই বন্ধু সকলকেই বলবো যার যার জায়গা থেকে সাবধানে থাকতে। এই নানান ষড়যন্ত্র যেমন একদিকে চলছে, আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন নিয়ে কোনো শর্ট মিড লং টার্ম প্ল্যান আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। একটি দেশ, গণতান্ত্রিক দেশ, সেই দেশটির সবচেয়ে ভালো পরিচালিত আসলে হয় নির্বাচিত সরকারের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগ তো সরকারে ছিল, আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, সেই দলের কাছ থেকে আমরা কি পেলাম? আওয়ামী লীগ কিন্তু ভোটের থেকে বেরিয়ে গেছে 2014 সালেই, এবং 24 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ভোটের কোনো ব্যাপার ছিল না। সুতরাং এই সরকারটিকে, আওয়ামী লীগের এই বিগত সরকারটিকে আপনি কোনোভাবেই জনগণের সরকার বা ভোটের সরকার বলতে পারেন না। সুতরাং তাকে দিয়ে একটি নির্বাচিত সরকারকে তুলনা করাটা ভুল হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ।
এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি নাকি? না, আমরা তাড়াহুড়ো করছি না। আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত। এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি আপনি আমরা যারা রিজনেবল পারসন আমরা বুঝি। এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারাদিন লেগে যায় ওটা যৌক্তিক সময় নয়। ঠিক তেমনি একটি নির্বাচন যদি আপনি 10 বছর পরে কন্টেমপ্লেট করেন, 5 বছর পরে কন্টেমপ্লেট করেন, অবভিয়াসলি দ্যাট ইজ নট যৌক্তিক সময়। কিছু সংস্কারের বিষয় আছে, আমি আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে, 6টি কমিশন গঠিত হয়েছে এবং এই বসায় রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান এবং শর্ট টার্মটি আসলে কতদিনের, কোন কোন সংস্কার তারা মিড টার্মে করতে চান, মিড টার্ম কতদিনের, এবং কোনটা লং টার্মে করতে চান, লং টার্ম কতদিনে। এরপরে রাজনৈতিক দলগুলো আসলে সকলে মিলে সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার এই সরকার দ্বারা হতে পারে, কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেয় ততদিন পর্যন্তই বিরাজনীতিকরণ বলেন, 1/11-এর একটি দুঃসহ সময় আমাদের পার করতে হয়েছে। এই ঘটনাগুলো তো আমরা দেখেছি। সুতরাং এক ধরনের শঙ্কা, এক ধরনের ভীতি রাজনীতিবিদদের মধ্যে কাজ করা কোনো ভুলও কিছু নয়। আর শেষ যে কথাটি আমি বলতে চাই, আদালত পাড়ায় আসলে আমি গেলে বুঝতে পারবো মামলাটি কি, আপনি বুঝবেন না, আপনার ওই জায়গায় আমাকে মানাবে না, ওখানে আপনি সবচেয়ে সঠিক ব্যক্তি। রাষ্ট্র পরিচালনাটাও আসলে রাজনৈতিক দলেরই কাজ দিন শেষে, কারণ তারা জানেন যে কাকে কিভাবে বলে কিভাবে কাজটা করাতে হয়। যেটা বারবার সমালোচনার মধ্যে আসছে যে এই সরকারটি মূলত এনজিও এবং যারা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত ওইটুকুই তাদের এক্সপিরিয়েন্স এবং ওইটুকুই চালানো দিয়ে আসলে রাষ্ট্র চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা দ্বিমত বা সমত কোনোটা না রেখেই বলতে চাই যে যার কাজ যেটা। সুতরাং আপনারা গণ অভ্যুত্থানের সরকার, আপনারা গণমানুষের সরকার, আপনারা আপনাদের অবস্থান একেবারেই ট্রান্সপারেন্ট রাখুন। কারণ কখনো আপনাদের তরফ থেকে 18 মাস আসবে, কখনো আসবে 12 মাস, কখনো বলা হবে সংস্কারের পরে, কখনো বলা হবে সংস্কার সহ 18। এই কথাগুলো না এক ধরনের ভীতি তৈরি করে, এক সরকারের ভেতরের অস্থিরতা যেমন প্রকাশ করে, একইভাবে আমরাও বুঝতে পারি না পলিটিক্যাল পার্টি হিসেবে কান্ট্রি কোথায় যাচ্ছে। দিন শেষে তো আসলে এই মাটিতে আমাদেরই থাকতে হবে। জি, তার মানে আপনি বলছেন যার যেটা কাজ নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে, এইটাই যেমন স্বাভাবিক, সেই কাজটা তাদেরই যত দ্রুত সম্ভব করতে দেওয়া উচিত। ডক্টর রেজাউল করিম, সরকার কি মানে পপুলারিজম আর সংস্কারের টানাপোড়েনের মধ্যে আছে কিনা বিষয়টা আমি বলি। স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে, নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল, সেটা আমি কিছু হেডলাইন আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনার মনে পড়বে তাহলে। স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক এম এ ফয়েজের পদত্যাগ, 8 জেলায় নতুন ডিসি নিয়োগের আদেশ বাতিল, সমালোচনার মুখে ডিসি নিয়োগ বাতিল, এবার হলেন ওএসডি, পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলের পর বিতর্ক, তারপরে হলো সেটা নিয়ে আবার সমালোচনা। এরকম একের পর এক আমরা দেখছি। নিয়োগের একদিন পরেই দেখেছি খাদ্য সচিবের চুক্তি বাতিল। একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার কিছুক্ষণ পরে আবার সেই সিদ্ধান্ত আমরা পাল্টে যেতে দেখছি। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমরা যেই রক্তাক্ত যে বিপ্লবের পরে যে নয়া স্বাধীনতার কথা আমরা বলছি বা নতুন স্বাধীনতা, এখানে একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স আমাদের জাতির আছে। সেটি হচ্ছে মঈন মোহাম্মদ যখন ক্ষমতা এসেছিলেন ফখরুদ্দিন, তখন কিন্তু তারা আমাদেরকে খুব চমৎকার ডায়লগ দিয়েছিল। একটা তারা কখনো বলতেন এটা নিউ ডেমোক্রেসি, তারা তখন বলতেন লেটেস্ট ডেমোক্রেসি, হোয়াটএভার, তাদের অনেক বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আসলে আমাদের গ্রামে একটা কথা আছে যে চুন খেয়ে যার মুখ পুড়ে সে কিন্তু দই দেখলেও আসলে ভয় পায়, মনে হয় সাদাটা দেখলে মনে করে আবার আমার মুখটা পুড়ে যাবে। আসলে আমাদের বাংলাদেশের এই সরকারের অভিজ্ঞতা কিন্তু ভালো না। আমরা যদি এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের কথা আমরা বলি, তাহলে কিন্তু এইরকম একটা সরকারের এইরকম একটা পথ ধরে 11 পথ ধরে তারা আসছে। এই সরকারের সাথে ওই সরকারের পার্থক্যের জায়গাটা হচ্ছে যে বর্তমান যে বিপ্লবের মাধ্যমে যে সরকার আসছে, এরা কিন্তু ইচ্ছে করে কেউ আসেনি, বরং আমরা অনেককে দেখছি যে তাদেরকে বলে কয়ে কিন্তু রাজি করাতে হয়েছে বিদেশ থেকে, হোয়াটএভার, অনেক, এটা আপনারা ভালো করেই জানেন। সেখানে এসে এটাই বাস্তব যে আসলে দেশ পরিচালনার যেই দায়িত্ব, এটি কিন্তু রাজনীতিবিদরা যেভাবে ফরমেট করতে পারেন, অপারেট করতে পারেন, এটা বেসিক্যালি কার পক্ষে সম্ভব। আমি একটা কথা সবসময় বলি যে ডক্টরেট ডিগ্রি অথবা একাডেমিশিয়ান দিয়ে যদি রাষ্ট্র চালানো যেত, তাহলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে কিন্তু হয়ে যেত। একটা ডিপার্টমেন্ট দিয়ে তো
হয়ে যেত। পলিটিশিয়ানদেরকেই আসলে রাষ্ট্রকে অপারেট করতে হবে, নো ডাউট। কিন্তু আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছেন ওনারা কিন্তু আমাদের এই বিপ্লবের পরবর্তী তারা এখানে দায়িত্ব গ্রহণ করেছে, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। এখানে আমরা তাদেরকে কোনো ল্যাঙ্গুয়েজে আমি এখনও তাদেরকে বলতে চাই না যে তারা এনজিও হোয়াটএভার, কারণ এখানে তারা কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেক উপদেষ্টা আমরা যাদের নাম জানি, যারা নিজেরাও কিন্তু এই ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত হয়েছেন, মামলায় তারা নিগৃহীত হয়েছেন, তারপরে অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ডিপ্রাইভড হয়েছে। সেই জায়গায় এসে আমাদের সাথে অথবা ছাত্র জনতার এই আন্দোলনের সাথে তাদের একত্রতা একটা অংশের আছে। এখন যেটা বলা হচ্ছে যে এখানে, আমি সেদিনও একটা সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশের অবস্থা কীরকম। আমি বলেছিলাম গণভবন যে এরকম ভেঙে চুরে খান খান হয়ে বিধ্বস্ত অবস্থায় আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য সব এরকম ভেঙে আছে আর কি। এখন এটাকে মেরামত করতে হলে আসলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। পলিটিশিয়ানস যারা, তারা যেটা পারবেন ওনাদের পক্ষে এটা সম্ভব। এই জন্যে যেটি কমিশন গঠন করা হয়েছে, আগামীকালকে যে মিটিংটা ওনারা ডেকেছেন, জামাত ইসলামের সাথে ওনাদের বৈঠক আছে। আমি যতদূর জানি আমাদের পার্টির পক্ষ থেকেও একটা প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে, সেগুলো দেয়া হবে। বিএনপি তাদের প্রস্তাবনা দেবে, বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো দেবে। ওনাদের উচিত হবে যে ওনাদের একটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, একটা টাইম ফ্রেম তৈরি করে তারা তাদের অ্যাবিলিটির মধ্য দিয়ে তাদের প্রতি মানুষের যে রেসপেক্ট, এবং এখনও আমি মনে করি এই যারা ক্ষমতায় আছেন এদের জন্য আমাদের ওই শহীদের মা রাত জেগে জেগে দোয়া করেন। এখনও আমাদের তারা 5 লক্ষ টাকা করে তারা দিতে চেয়েছে, আহতদের পাশে দাঁড়ানোর কথা বলেছে। আমি সেদিন এক বোনের গিয়েছিলাম, ওনার প্রশ্ন একটাই ছিল যে আপনারা তো আমাকে টাকা দিচ্ছেন, কিন্তু আমার পেটে যে একটি সন্তান আছে 2 মাস পরে জন্ম নেবে, আমি প্রতি রাতে ভাবি যে এই সন্তান দুনিয়া আসার পরে আমি বাবা জানতে চাইলে সেটার উত্তরটা কী হবে। এই যে অসংখ্য ফ্যামিলিদের এই অবস্থা, তারা যে আসলেই সত্যিকার দেশের জন্য তারা জীবন দিয়েছে, তারা কেউ এমপি মন্ত্রী কিন্তু হবে না, এবং তারা রিক্সা চালক। আমি অসংখ্য ব্যক্তিকে পেয়েছি। আমি এবার বারবারে বলেছি যে আমাদের মতো যারা শিক্ষিত, যারা এরকম, এরা বিভিন্ন ইতিহাসে তাদের কন্ট্রিবিউশন অন্যভাবে ছিল, আমরা চিন্তার জগতে ছিলাম, পাশাপাশি ছিলাম, কিন্তু একবারে ব্যাটল ফিল্ডে এবার কিন্তু আমাদের ছাত্ররা এবং শ্রমিকরা ছিল। আমি চোখ হারানো তাদের কাছে যখন গিয়েছিলাম, সে আমাকে বলেছিল যে আমার 2টি চক্ষু চলে গেছে, আমার কোনো আফসোস নেই। আমি বললাম খুশি? বললাম আমি খুবই খুশি, কিন্তু আমার চক্ষুটা যদি 1 বছর আগে যেত, আমি এটা তখন থেমে গেলাম, 1 বছর আগে চক্ষু যাবে কীভাবে? তাহলে আমি ওই সাইদ ইসাব, আমার খুব প্রিয় মানুষ, তাকে পেয়ে যেতাম। এই যে তার অভিব্যক্তিটা, এই যে তার অপিনিয়ন, আমি মনে করি এই জায়গায় এসে এই সরকারের প্রতি মানুষের এখনও সমর্থন, ভালোবাসা আছে, কিন্তু তাদের এই টাইম ফ্রেমটা যদি লম্বা হয় তাহলে এই জায়গায় কিন্তু তারা ফেরত। আমি মনে করি তাদের এটা খুবই দ্রুত হওয়া উচিত, এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে বসার পরেই তাদের যে প্রপোজাল আছে এর ভিত্তিতে তারা জাতিকে একটা অপিনিয়ন দেওয়া উচিত। নিশ্চয়ই। ডাক্তার জাহিদ, একই প্রশ্ন আপনার জন্য। সরকার কি পপুলিজম আর সংস্কারের টানা পড়েনে ভুগছে কিনা, এবং সেই সঙ্গে জানতে চাই দলীয়ভাবে জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ যা করেছে সেগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাতের আমির। জুলাই অভ্যুত্থানের ঘটনায় আওয়ামী লীগের বিচারও কিন্তু আবার জামাত দাবি করেছে। বিএনপির মহাসচিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিপক্ষে কথা বলেছেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন নিয়ে গণতন্ত্র মঞ্চ কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। মানে সরকার পপুলিজম করছে কিনা আর চাইতে আমার কাছে যেটা মনে হয়, সরকারের মধ্যে ঠিক পপুলিজমের জন্য না, তারা যে কোনো দিক থেকে একবার চাপ তৈরি হলেই সেটায় রেসপন্ড করছে। এটা পপুলিজমের জন্য বলে আমার মনে হয় না, কারণ এই সরকার তো নির্বাচন করতে যাচ্ছে না। ওনাদের যেটা হচ্ছে, চাপ হলেই সামহাউ ওনারা ভয় পাচ্ছেন। এবং আমি সরি টু সে, এই সরকারে বেশ কিছু উপদেষ্টা আছেন যারা কেয়ারটেকার সরকারে কাজ করেছেন। তো কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য আসেন, তারা 3 মাসের জন্য রুটিন কাজ করে নির্বাচন দিয়ে চলে যাবেন, ওনাদের ওই অভ্যাসটা রয়ে গেছে। এটা যে একটা মানে পপুলার ম্যান্ডেট আছে, ভোটের ম্যান্ডেট না হলেও, এবং টু সাম এক্সটেন্ট এটা ভোটের চেয়েও টাফ। মানুষ ভোট দিতে যায়, কিন্তু একটা সরকার পাল্টানোর জন্য জীবন দিয়ে দিচ্ছে, আহত হচ্ছে, ইভেন স্ট্রঙ্গার ম্যান্ডেট, কিন্তু ওনারা বোঝেন বলে আমার মনে হয় না। আমার সামহাও ওনাদের আচরণ দেখে মনে হয়। নাম্বার 2 হচ্ছে,
বাংলাদেশের ইতিহাসে এই সরকারের সমান জনপ্রিয় কোনো সরকার ছিল না এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে করি না। একটা ফেয়ার ইলেকশনে বিএনপি, আওয়ামী লীগ, বড় বড় দল, গণতন্ত্র মঞ্চ কোনোদিন যদি সেই ক্ষমতাসীন হওয়ার মতো অবস্থায় যায়, 30, 35, 40%, ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে তাই হয়। ভারতে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, 40% ভোট পেয়েছে। কিন্তু এই সরকারের পেছনে আওয়ামী লীগের সাথে আরো বিভিন্ন লীগ টিক, আফসোস লীগ টিক মিলিয়ে 15-20%-এর বেশি তো হবে না। 80% মানুষ, বিএনপি, জামায়াত, সাধারণ মানুষ, গণতন্ত্র মঞ্চ সবাই এই সরকারের পেছনে আছে, কিন্তু এই শক্তিটা তারা ফিল করেন বলে আমার মনে হয় না। তারা একটু চাপ পেলে, হ্যাঁ আমার মনে হয়, না হলে ওনারা সিদ্ধান্ত নিতে শক্ত থাকতে পারছেন না কেন? কারণ একটা কথা খুব সত্য, সংস্কার শব্দটা, পৃথিবীতে টাফেস্ট জিনিস হচ্ছে সংস্কার, এবং এটা আনপ্লেজেন্ট সবসময়। ইটস লাইক সার্জারি, ইটস পেইনফুল বাট ইট উইল কিওর ইউ। কিন্তু এটা পেইনফুল। পৃথিবীতে কোনো সংস্কার, আমি একটা উদাহরণ দিতে পারি, মনমোহন সিং যখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন ইন 90s, উনি সংস্কার করতে গিয়ে, কংগ্রেসই, ওদের তো আর কেয়ারটেকার বা ইন্টারিম সরকার নাই, নির্বাচিত সরকারই করতে গেছে, সেটা কংগ্রেসকে বেশ অজনপ্রিয় করেছিল। কংগ্রেস এরপর নির্বাচিত হয় না, এরপর কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল, কিন্তু সেইটার সুফল আজকে ভারত পাচ্ছে বলে বলা হচ্ছে। এই সরকার তো নির্বাচন করবে না। সুতরাং সংস্কার করার সময় তারা যদি তাদের ইমানের জোর এতটা কম থাকে, এটা আসলে হবে না। তারা ভয় পাচ্ছে, তারা পপুলিজম করছেন, আমার কাছে সেটা মনে হয় না। এবং ওই দরকার, এবং এটাও সত্য কথা, তারা খুবই কোয়ালিফাইড, যোগ্য, সদিচ্ছা সম্পন্ন মানুষ। কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যেটা হয়, মানুষের সাথে একটু ইন্টারাকশন, মানুষের সাথে তাদের যদি যোগাযোগটা ভালো থাকতো, মানুষকে কিভাবে কমিউনিকেট করতে পারতো। আমি ওনাদের কমিউনিকেশনের প্রবলেম দেখছি, মাঝে মাঝেই সমালোচনা হচ্ছে, অনেকগুলোর ভিত্তি নাই। ভিত্তির ফলে কি হচ্ছে, আপনাদের কমিউনিকেশনের প্রবলেম আছে। আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, ইনফ্যাক্ট একজন উপদেষ্টার সাথেও আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কথা হয়েছিল, উনি একটা শোতেও বলেছেন, তাই আমি বলতেই পারি, এই সরকার যে নিজেকে ইন্টারিম সরকার মনে করছে না, তার আরেকটা প্রমাণ হলো ওনার মধ্যে এক ধরনের তত্ত্বাবধায়কের বদভ্যাস রয়ে গেছে। 20 জন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আপনি একটা দেশ চালাবেন, ধরুন কেয়ারটেকারে 10 জন থাকতো, কিন্তু ওটা হলো লেখা ছিল আমাদের কনস্টিটিউশনে 13th অ্যামেন্ডমেন্টে যে আপনি ডে টু ডে রুটিন কাজগুলো করবেন। আপনি কি ম্যাসিভ কাজে হাত দিচ্ছেন, সুতরাং উচিত হলো আপনার এই সংখ্যাটা কুড বি মাচ হায়ার, অনেক বেশি হওয়া উচিত। উনি আমার সাথে একমত হলেন এবং উনি নিজে সেটা বলছিল। তো এই সরকারের তো উচিত, আমি মনে করি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আরো অনেক উপদেষ্টা দেয়া, সো দ্যাট ওনাদের কাজটা আরো ভালোভাবে হতো। একজনের হাতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা। ডাক্তার জাহিদ, দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব ছোট করে, আওয়ামী লীগের বিষয়ে জামাতে ইসলামী কি বলেছে, বিএনপি কি বলেছে এবং ছাত্ররা কি বলেছে, তিনটা বিষয়ে। আমি গণতন্ত্র মঞ্চে এখনো এটা ইস্যু হিসেবে আলোচিত হয়নি, আমার দলেও হয়নি। তবে আমি একটা জিনিস একটু আমার ব্যক্তিগত মতামতের কথা বলতে পারি, সেটা হলো আইসিটি যে অ্যাক্ট আছে, মানে ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট, ওটার অ্যামেন্ডমেন্ট যে প্রোগ্রামটা হয়েছিল, আই ওয়াজ দেয়ার, এবং ওখানে একটা নতুন অ্যামেন্ডমেন্ট যোগ করা হয়েছে, সেটা হলো জামায়াতকে বিচার করার জন্য আওয়ামী লীগই কিন্তু ওই অ্যাক্টের মধ্যে অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি ঢুকিয়েছিল, কিন্তু শাস্তির কথা ছিল না। এটা যোগ করা হয়েছে যে 10 বছর ব্যান করা যেতে পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আওয়ামী লীগকে না আমরা যদি পলিটিক্যালি ব্যান করতে পারি, যথেষ্টের বেশি সুযোগ আমাদের হাতে আছে। আমাদের হাতে যা যা আছে সেগুলো খুব ভালোভাবে সম্ভব যে তাকে ভবিষ্যতে বহু বছরের জন্য আওয়ামী লীগকে ব্যান করে রাখা। ব্যান করে এই অর্থে যে মানুষ তার মনের মধ্যেই থাকবে না। একটা জিনিস আমি যোগ করে দেই, মানে তার দলকে বিবেচনা করার চাইতে বা বিচার করার ক্ষেত্রে চাইতে মূল ক্রিমিনাল যারা আছেন, যারা অপরাধ করেছেন, তাদের যদি বিচার করে এরপর আওয়ামী লীগের যে সব মানুষজন ওর বাইরে আছে তারা যদি রাজনীতি করতে চায়, করুক। রাজনীতির মাঠে যারা আছে, যে পরিমাণ ডেটা তারা অলরেডি করেছেন, মানে জুলাই ম্যাসাকার বলছেন, আমি একটু যোগ করতে চাই, মানে আমাদের সব ঘটনা জুলাইতে ঘটেছে, তাই সেই কারণে আওয়ামী লীগের পতন হওয়া উচিত ছিল। আই এম সরি, ইট ওয়াজ নট দ্য সিচুয়েশন। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার রাইট নিয়ে 14 সাল থেকে বলছি, লিখছি। সো ওই পুরো এন্টায়ার সময়ে যে পরিমাণ ডেটা তারা আমাদের কাছে আছে, সেগুলো ঠিকঠাক মতো প্রিজার্ভ করা এবং প্রপাগেট করতে পারলে আওয়ামী লীগ ব্যান করা লাগবে না, ওরা ব্যান হয়েই থাকবে। জি, হাসনাত আব্দুল্লাহ, আপনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। আপনি রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, তাই তো? এক্স্যাক্টলি। জি, ব্যাখ্যা করতেন যদি আপনার। দেখেন, আমাদের একটা আজকের আলোচনা যখন করছি, সেই জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই যে ভুলগুলো করেছে, অপরাধ করেছে, তারা যে
এভাবে হিউম্যান ডিগনিটি মানুষের ন্যূনতম যেটা থাকে সেটাকেও অ্যাকনোলেজ করে নাই, আওয়ামী লীগের জায়গা থেকে তাদের এই অপরাধের এখনো পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট আসছে কিনা? এখনো পর্যন্ত কিন্তু তাদের অপরাধ স্বীকার করে আমরা কোনো জায়গায় দেখিনি তারা কোনো বিবৃতি দিয়েছে, কিছু দিয়েছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের অপরাধ স্বীকার করার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো আমরা বক্তব্য শুনছি, এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা, বিভিন্ন সময় শুনেছি যে তাদেরকে বলা হচ্ছে আপনারা রাজনৈতিক ফর্ম করে আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেন, আবার নির্বাচনে আসেন। তো এই জিনিসগুলো আমাদের ছাত্র নাগরিককে আহত করেন, কারণ ছাত্র নাগরিকরা যখন এই আন্দোলনে বা বিপ্লবে এসেছে বা গত 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি কিভাবে হচ্ছে যারা যারা হচ্ছে আলেমরা ছিল তাদেরকে প্রান্তিক জনপদের মতো হচ্ছে তাদেরকে ট্রিট করা হয়েছে, এবং কোনো মানে হত্যা, তারপর হচ্ছে গুম, আয়নাঘরের মতো যে বিষয়গুলো হচ্ছে আওয়ামী লীগ ইন্ট্রোডিউস করেছে, সেই বিষয়গুলোর যতদিন না পর্যন্ত মীমাংসা হয়, যতদিন না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয়, যতদিন না পর্যন্ত তারা পাবলিকলি অ্যাকনোলেজ করে যে আমরা এই ধরনের ক্রাইম আমরা কমিট করেছি, এবং সেটির যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয়, আমরা ছাত্র নাগরিকের জায়গা থেকে আমরা বিশ্বাস করি তাদের ততদিন পর্যন্ত জনতাই সিদ্ধান্ত নেবে তাদের আসলে রাজনৈতিক করার কোনো ধরনের নৈতিক কোনো গ্রাউন্ড তখনও পর্যন্ত ক্রিয়েট হয় না। দ্বিতীয় যে বিষয়টি, এই যে জাহিদ একটু আগে আলোচনা করছিলেন, আসলে এই গভর্নমেন্ট আসলে এটা ফিলই করছে না যেটাকে বিপ্লবী সরকার। আমরা দেখেছি যে এই গভর্নমেন্টটা কিন্তু গঠন হওয়ার পূর্বে সাংবিধানিক স্ট্রাকচার নিয়ম মেনে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে আমাদের প্রত্যেকটা ছাত্র নাগরিকের মতের ভিত্তিতে এবং হচ্ছে নিয়মের বাইরে গিয়ে। সুতরাং সংস্কার করার ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভিজিবল হবে এবং আমরা ডিসিশনগুলো খুব র্যাপিড হবে। যদি নিয়ম মেনে সবগুলো ডিসিশন নিতে হয়, সংবিধান মেনে সবগুলো ডিসিশন নিতে হয়, দেখেন আমাদের এই যে 72-এর যে সংবিধানটি রয়েছে, এই সংবিধান কিন্তু এইটাকে পুঁজি করে কিন্তু গত 16 বছর ধরে আওয়ামী লীগ কিন্তু তার এই যে ফেসিজম বাণিজ্য করে গিয়েছে, এটাকে পুঁজি করে। এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবে যে পরিমাণ নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, ঠিক সেই সময়টিতে আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি উনি কিন্তু তখনও রাষ্ট্রপতি ছিলেন। সুতরাং এই যে রাষ্ট্রপতি, এটি ছিল মানে বর্তমান বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের প্রোডাক্ট। সুতরাং এই রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গায় রেখে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, আমরা যে উপদেষ্টাদের মুভমেন্টের কথা বলছি, আমরা যে প্রত্যাশিত বাংলাদেশের কথা বলছি, আমরা যে ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলনের কথা বলছি, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি কখনোই সম্ভব নয়। সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ যা অপরাধ করেছে সেটির অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে নিজেদের অ্যাকনোলেজ করতে হবে, এবং পরবর্তীতে নিয়ম ভেঙে যেহেতু এই সরকারটি গঠিত হয়েছে, পরবর্তীতে সংস্কারের যে কাজটিকে দ্রুততর করার জন্য যদি বিদ্যমান কোনো নিয়ম ভাঙতে হয়, সেই নিয়মগুলো ভেঙে আমাদের সংস্কারটি করতে হবে। কারণ এই সরকার যদি সংস্কার করতে না পারে, পরবর্তীতে আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জায়গায় আমরা প্রতারিত হয়েছে। আমরা বিশ্বাস করি না যে এই কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন আমাদের পূর্ণাঙ্গভাবে সম্ভব। এবং আমরা যেটি বলেছি যে আমরা হাসিনা সরকারকে দেখেছি বিভিন্ন অসম চুক্তি করেছে ভারতের সাথে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, এবং ভারতও নগ্নভাবে তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় 14, 18 এবং 24-এর সমর্থন দিয়ে গিয়েছে। সুতরাং যে অসম চুক্তিগুলো হয়েছে, এই অসম চুক্তিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে, এবং সেটির মধ্য দিয়ে ছাত্র নাগরিক যেই স্বপ্নে বিপ্লবটি করেছিল, আমার মনে হয় তখনই সেটির প্রতিফলনের যে রাস্তাটি সেটি প্রশস্ত হবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, সময় অনুষ্ঠানের আগেই শেষ হয়ে গেছে, অনেক আগে। তারপরে 30 সেকেন্ড আমি আপনাকে একটু বলতে চাই। অনেক খবরের ভিড়ে একটা খবর আমার চোখে পড়েছে। ময়মনসিংহের সংবাদ সম্মেলনে আহত ব্যক্তিদের পরিবারকে জরুরি সহায়তার জন্য তারা আহ্বান জানিয়েছে। 5ই আগস্টের পর এতদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেন সংবাদ সম্মেলন করে আহতদের সাহায্য আহ্বান করতে হয়? তাদের পাশে তো এমনিতেই যারা সবাই, আপনারা সকলে মিলে আন্দোলন করেছেন, তাদের তো এমনিতেই পাশে দাঁড়াবার কথা ছিল, তাই না? আমি যতদূর জানি আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চটা করবার চেষ্টা করেছি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠিত হয়েছে তারা কিন্তু আমার জানা মতে, তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতা আমি যেটা জেনেছি, একজন আহত ব্যক্তিকেও তারা মানে চিকিৎসা সেবার বাইরে থাকতে দেয়নি, এবং এটা তারা ইন্ডিভিজুয়ালি মেক শিওর করেছে যে যারা যারা এই আন্দোলনে আহত হয়েছে তারা যেন প্রত্যেকেই অন্তত চিকিৎসাটা পায়। তবে এটাও সত্য যে বাংলাদেশের আমাদের সাধ্য যতটুকু ততটুকুর মধ্যেই তো চিকিৎসা হবে। সকলকে বিদেশে নিয়ে যাওয়া বা সকলকে বিদেশে ওই ফ্যাসিলিটি ট্রিটমেন্ট দেওয়া আমাদের বাংলাদেশে বর্তমান বাস্তবতায় এটা সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক দল বলেন
ছাত্র জনতা বলেন, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যতদূর আমাদের খবর গেছে আমরা পাশে যে দাঁড়িয়েছি। পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি এই আন্দোলনের কারণে কর্মহীন হয়ে গেছে, আমার মনে হয় আরও একটু মনোযোগ দিয়ে তাদের পাশে আপনাদের সকলেরই দাঁড়ানো উচিত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।